হ্যালো এভরিওয়ান, দেখো আজকে আমরা করতে চলেছি কোষে দেখি 5.2 আর আমরা এর আগে করে এসেছি কোষে দেখি 5.1 কমপ্লিট হয়ে গেছে। তোমরা চাইলে দেখতেই পারো, ভিডিওটা দেখে নেবে। তো আজকে চলো এটা শুরু করি। কোষে দেখি 5.2 আমরা করতে চলেছি আজকে একের এ দাগ করব, বি দাগ করব, সি দাগ করব, যদি হয় ডি দাগ করব এখন, আর যদি ভিডিওটা বড় হয়ে যায় তাহলে এই অবধি আমরা করব, পরে একটা ভিডিও ডিটা করে দেব। তোমরা দেখে নেবে, সব কিছু প্লে লিস্টের মধ্যেই থাকবে। চলো আমরা শুরু করি। প্রথমে এই অঙ্কগুলো করার আগে তোমাদের দেখতে হবে এর নিয়ম আছে কিছু। নিয়মটা কি? চলো তো আমরা একটু নিয়মটা দেখি। কি দেখো এখানে তোমরা কি জানো যে সরলরেখার সমীকরণটা তো জানো তোমরা। সরলরেখার সমীকরণটা কি ছিল? তোমরা কি শিখে এসেছো যে সরলরেখার সমীকরণ হচ্ছে আমাদের ax প্লাস by প্লাস সি ইকুয়ালস টু 0। এটা একটা সরলরেখার সমীকরণ, তাই তো? এবার যদি আমি বলি এরকম সরলরেখার সমীকরণ এটা একটা, এরকম সরলরেখার সমীকরণ আর একটাও আছে, এরকম সরলরেখার সমীকরণ আর একটাও আছে তোমার। তাহলে আর একটা যদি বলি, আমি এরকম লিখলাম, আর একটা লিখি, চলো ax প্লাস by প্লাস সি ইকুয়ালস টু 0। দেখো তো আমি দুটো সরলরেখার সমীকরণ লিখেছি, তোমাদের সামনে লিখলাম। এবার যদি আমি ax দেখি, এখানে এখানে দেখো ax আছে, এখানে by আছে, এখানে c আছে, এখানেও দেখো ax আছে, by আছে এবং c আছে। তো এইটা আর এইটার মধ্যে কোনো তো তফাৎ নেই, তাহলে এইটা আর এইটা সেম সেম হয়ে গেল। আমাদের দুটো সরলরেখার সমীকরণ আলাদা আলাদা বানাতে হবে। চলো আলাদা আলাদা কীভাবে বানাবো? এইখানে আমি a1 লিখে দিলাম, a1x। দেখো এইগুলো আমি পাল্টাবো, এইগুলো পাল্টাবো, a1 লিখবো, এখানে b1 লিখবো। চলো এখানে b1y এবং c1 সমান সমান 0। এইটা লেখো তুমি a2x, এটা লেখো b2y এবং এটা লেখো c2 ইকুয়ালস টু 0। এই অঙ্কগুলো করতে গেলে তোমাদের এরকম দুটো সরলরেখার সমীকরণ থাকবে। দেখো একটা সরলরেখার সমীকরণ, দুটো সরলরেখার সমীকরণ। এবার তোমাদের বিচার করতে হবে যে সরলরেখা দুটো কি পরস্পর এরকম সমান্তরাল আছে, নাকি সরলরেখা দুটি পরস্পর এরকম করে আর এরকম করে কোথাও ছেদ করে গেছে, এখানে ছেদবিন্দু পি, না সরলরেখাটি একটার উপর সমাপাতিত হয়েছে, এই একটা সরলরেখা এর উপরেই আর একটা সরলরেখা চলে গেছে, এর উপর দিয়েই কোনো এদিক ওদিকে যায়নি, এর উপর দিয়ে আর একটা চলে গেছে। তাহলে সমাপাতিত হয়েছে নাকি ছেদ করে গেছে, নাকি তোমার সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল, একটা এই একটা এই। এবার এটা বোঝার জন্য সরলরেখার এই আকৃতি আকারটা কেমন হয়েছে এইটা বোঝার জন্য এইটা নাকি এইটা নাকি এইটা, এই সরলরেখা বোঝার জন্য আমাদের প্রথমে কি করতে হতো? প্রথমে আমাদের একটা গ্রাফ আঁকতে হতো। ছক কাগজে গ্রাফ এঁকে আমাদের পয়েন্ট নিতে হতো, সমীকরণ বানাতে হতো, একটা ছক বানাতে হতো। এরকম দুটো সমীকরণের জন্য দুটো ছক বানাতে হবে। ছক বানিয়ে এক্স ওয়াই বানাতে হতো, এইখানেও এক্স ওয়াই বানাতে হতো, বানিয়ে এখানে বিন্দু আসতো, এখানে 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 কিছু বিন্দু আসতো, এখানে 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 কিছু বিন্দু আসতো, সেই বিন্দুগুলোকে ছক কাগজে বসাতে হতো। এরকম এরকম বসিয়ে সমীকরণ আসতো। পরে এইটার জন্য পরে আর একটা বিন্দু আসতো, এখানে এখানে এসে এইখানে আর একটা সরলরেখা আসতো। এবার দেখো তারপরে বুঝতাম আমরা কোনো জায়গায় ছেদ করেছে, এই যে পি বিন্দু, এই পি বিন্দুতে ছেদ করেছে। আমরা কখন বুঝতে পারলাম? এই এত এত এইখানে ছক কাগজে বসিয়ে এত সব করে ক্যালকুলেশন করে তারপরে আমরা বুঝতে পারলাম না সরলরেখাটা ছেদ করেছে কোথাও। এই যে এইখানে কোনো জায়গায় সরলরেখা দুটো এই যে ছেদ করেছে, সেই সব আমরা এত কিছু করার পরে বুঝতে পারলাম। কিন্তু এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে বুঝতে পারবো? এত কিছু করার দরকার নেই, গ্রাফ কাগজে সব কিছু করা লাগবে না। তাহলে নতুন পদ্ধতি কিভাবে বুঝবো? দেখো তোমাদের করতে হবে কি, শুধুমাত্র তোমরা এখানে সহগগুলো চলরাশি, এটা তো চলরাশি, এক্স একটা চলরাশি, ওয়াই একটা চলরাশি, আর এখানেও এক্স চলরাশি, ওয়াই চলরাশি, এর সহগগুলো কি? এক্স এর সহগ এখানে রয়েছে a1, ওয়াই এর সহগ এখানে রয়েছে b1, আর এখানে দেখো আর c1 তো ধ্রুবক। আর এখানে দেখো এই দ্বিতীয় নাম্বার সমীকরণের ক্ষেত্রে এক্স এর চলরাশি এই দেখো a2, ওয়াই এর চলরাশি এই দেখো b2, আর এখানে c2 ধ্রুবক। আর এটা তোমার এবার বিচার করব কিভাবে? আমরা এখানে দুটো সরলরেখার সমীকরণ যেই তোমার সামনে চলে আসবে, তুমি কি করবা? তুমি দেখবা এর a1 বাই, এইখান থেকে আমি a1 পেলাম, এই যে এইখান থেকে আমি a1 পেলাম, তাই আমি এখানে লিখলাম a1, দেখো a1 লিখলাম, আর এইখান থেকে a2 পাবো, সেটা এইখানে লিখবো a2। তাহলে চলো লেখো
A1/A2 এইটা বের করতে হবে। এইটা কি হলো, এটা তোমার অঙ্কে বের করতে হবে যে কত কত পার্সেন্ট কত কত ভ্যালু আসলো এর, সেটা দেখতে হবে। সেইটা দেখার পরে তোমার দেখতে হবে B1 কত আসলো। এইবার এটা দেখার পরে কত আসলো দেখতে হবে, দেখার পরে তোমাকে দেখতে হবে B1, এখান থেকে B1 নিলাম, এখান থেকে B1 বাই এইখান থেকে B2 নেবো, দেখো B2, এটা দেখতে হবে তোমার কত আসলো। এবার এটা দেখতে হবে তোমার কত আসলো। আর একটা দেখতে হবে যে C1, এখান থেকে আমি C1 নিলাম, দেখো এইখান থেকে আমি C1 নিলাম, এই যে C1 নেওয়া হয়নি, এই দেখো C1 বাই এখান থেকে আমরা নেব C2, তাই নিলাম C1 বাই C2, এটা দেখতে হবে তোমার কত আসলো। এবার এই তিনটে দেখার পরে তোমাকে দেখতে হবে কি যে এই A1/A2টা, B1/B2টা, C1/C2টা কি আসলো। যদি কিনা A1/A2 আর B1/B2র ভ্যালুটা আলাদা হয়ে যায়, দেখো অসমান চিহ্ন, অসমান হয়ে যায়, তুমি কি দেখতে পারবে তাহলে দুটি পরস্পর ছেদি সরলরেখা, ব্যাস এটা মুখস্থ করতে হবে যে অসমান হয়ে গেলে কি সরাসরি লিখে দেবা যে সরলরেখা দুটি পরস্পর ছেদি হবে। মানে কি হলো যে এখানে দেখো আমি এঁকে দেখাচ্ছি, সরলরেখাটা হবে এইভাবে একটা গিয়েছে সরলরেখা, আর একটা এইভাবে গিয়েছে, এইখানে পি বিন্দুতে ছেদ করেছে, তাই হলো পরস্পর ছেদি সরলরেখা। তারপরে দেখো, তারপরে হচ্ছে যদি A1/A2, এই যে যদি A1/A2 সমান সমান B1/B2 হয়, মানে A1/A2র মান যা দাঁড়ায় B1/B2র মানও যদি তোমার তাই দাঁড়ায়, এবং এই মানটাই যদি C1/C2র মানও তোমার তাই দাঁড়ায় এখানে, তাহলে এই A1/A2র মান যেটা, B1/B2র মান যেটা, সেটাই যদি C1/C2র মান হয়, তাহলে পরস্পর সবকটাই যদি সমান হয়, তাহলে কি বলতে পারবে দুটি সমাপাতিত সরলরেখা, মানে এতে কোনো ভেদাভেদ নেই সরলরেখায়। একটা সরলরেখা যদি এটা হয়, এর উপর দিয়েই তোমার আরেকটাও সরলরেখা চলে গেছে, ঠিক এর উপর দিয়ে গেছে এইভাবে, একটার উপরেই আরেকটা, মানে কোনো তফাৎ নেই সরলরেখায়, তাহলে দুটি সমাপাতিত সরলরেখা। তারপরেরটা দেখো কি বলছে, তারপরেরটা বলছে যদি A1/A, দেখো এটা যদি বলে A1/A2 সমান সমান যদি B1/B2 হয়, যদি এই A1/A2র এই মানটা এবং যদি এই মানটার সঙ্গে যদি এই B1/B2র মানটা সমান দাঁড়ায়, এবং আর দেখতে হবে কি এই C1/C2র মানটা যদি অসমান হয়, যদি অসমান হয় কিসের সঙ্গে, A1/A2 সমান সমান যদি B1/B2 হয় এবং C1/C2 যদি এর সমান সমান না হয়, তাহলে দুটি পরস্পর অসমপাতিত সমান্তরাল সরলরেখা। তাহলে কি হবে, সরলরেখা দুটোর আকৃতি কেমন হবে, দুটো পরস্পর সমান্তরাল হবে, কিন্তু এইভাবে একটা গেছে আর একটাও এইভাবে গেছে, কিন্তু এটা সমান্তরাল হবে, কিন্তু এখানে কি হবে পরস্পর সমপাতিত হবে না, পরস্পর অসমপাতিত, দেখো অসমপাতিত সরলরেখা হবে, পরস্পর সমান্তরাল। এবার দেখো এইটুকু বুঝলে। এবার কি বলছে, যদি দুটি পরস্পর ছেদি সরলরেখা হয়, এটার ক্ষেত্রে যদি দুটি পরস্পর ছেদি সরলরেখা হয়, তাহলে এটার কি একটি নির্দিষ্ট সমাধান পাবো। কারণ এই যে পি বিন্দুটা তোমরা পাবে, এটা যেই ছক কাগজে তোমরা বসাবে, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক তো পাবে, এখান থেকে এক্স এর ভ্যালু নিয়ে নেবে কত দূর রয়েছে পি বিন্দুটা, এবং ওয়াই কত উচ্চতায় রয়েছে, সেখান থেকেই তুমি এক্স কমা ওয়াই এর মান পেয়ে যাবে। তাহলে এটা কি নির্দিষ্ট সাধারণ সমাধান পেলাম, বুঝতে পারলে। এবার দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা কি বলছে, দুটি সমপাতিত সরলরেখা হবে, কখন হবে, যদি সব কয়টাই সমান হয়ে যায়, কোনো ভেদাভেদ না থাকে। তাহলে দুটো সরলরেখা যদি সমপাতিত হয়ে যায় একের উপরে আর এক, তার মানে কি এইখানেও একটা বিন্দু পাবা, এইখানেও পাবা, এইখানেও পাবা, এইখানেও পাবা, এইখানেও পাবা, সব জায়গায় এক একটা করে বিন্দু পাবা, কি অসংখ্য সাধারণ সমাধান। এখানে শুধু একটা পি ছিল, আর এইখানে অসংখ্য পাবে, অসংখ্য পাবে। তাহলে এটা গেল একটা, বুঝতে পারলে। আর একটা দেখো, যদি A1/A2 সেটা সমান হয় B1/B2 সঙ্গে, এবং সেটা যদি C1/C2র অসমান হয়ে যায়, তাহলে কি বুঝতে পারলে তুমি, বুঝতে পারলে সরলরেখা দুটি সমান্তরাল তো, কিন্তু পরস্পর সমপাতিত হয়নি, এটার মতো সমপাতিত, একটার উপর দিয়ে আর একটা যায়নি, না গিয়ে একটা এখান দিয়ে গিয়েছে আর একটা সমান্তরালভাবে চলে গেছে দূর অবধি। তাহলে এখানে কি হবে, কোনো সাধারণ সমাধান, দেখো কি লেখা রয়েছে, কোনো সাধারণ সমাধান পেলাম না। কেন পেলাম না,
কারণ যদি একটা সরলরেখা এইভাবে যায় আর একটা এইভাবে যায়, কোনো জায়গায় ছেদ করছে না এরা দুটো, তাহলে কোথায় আমি সাধারণ বিন্দু পি পাবো? কোনো জায়গায় পাবো না, তাহলে এটা তো কোনো জায়গায় ছেদ করিনি, তাই আমরা বলতে পারি কোনো সাধারণ সমাধান পেলাম না। ঠিক আছে, তাহলে এই ছকটা তোমাদের মুখস্থ করতে হবে। তাহলে এই ছকটা তোমরা মুখস্থ করে নিও। চলো এবার অঙ্ক করা যাক। নিচে বলছে নিচের সহ সমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করে সমাধানযোগ্য কিনা লিখি। লেখচিত্র অঙ্কন করতে বলেছে, করে দেখাতে বলেছে, সমাধানযোগ্য কিনা লিখি। সমাধানযোগ্য কখন হবে? যখন কোনো এরকম দুটো সরলরেখা এক জায়গায় ছেদ করবে পি বিন্দুতে, তাহলে সেটা সমাধানযোগ্য হবে। ও সমাধানযোগ্য হলে সমাধানটি লিখতে হবে। কোন সমাধানটি লিখতে হবে? এইখানে মনে করো যে সমাধানযোগ্য হয়েছে, একটা সরলরেখা এইভাবে গিয়েছে আর একটা এইভাবে গিয়েছে, যাওয়ার পরে এইটা আমি গ্রাফ বানিয়ে দিলাম, এইখানে একটা পি বিন্দু পাওয়া গেছে, তাহলে পি বিন্দু সমাধানযোগ্য হলে সমাধানটি মানে পি বিন্দুর স্থানাঙ্কটা বলতে হবে তোমাকে, এক্স এবং ওয়াই কত মান হলো এখানে পি বিন্দুর জন্যে। আর বা অসংখ্য সমাধানের ক্ষেত্রে, এবার অসংখ্য সমাধান কখন পাবা? যখন মনে করো এই যে একটা সরলরেখা আর এই যে গেল আর একটা সরলরেখা, একটারই উপর দিয়ে আর একটা গেছে, তখন তোমরা অসংখ্য সমাধান পাবা। সেখানে বলছে যে তিনটে বিন্দুর স্থানাঙ্ক বলো, তিনটে, বেশি বলার কারণ অসংখ্য আছে, তোমার 1 2 3টে বললেই হয়ে গেল। চলো দেখো এ দাগটা করা যাক। দেখো এ দাগের অঙ্কটায় কি বলছে যে 2x প্লাস 3y মাইনাস 7 সমান সমান 0 এই একটা সরলরেখার সমীকরণ, আর একটা 3x প্লাস 2y মাইনাস 8 ইকুয়ালস টু 0 এই আর একটা সরলরেখার সমীকরণ। প্রথমে সরলরেখার সমীকরণটা আমি নিলাম, নিয়ে দেখো এখান থেকে x এর মানটা কি হবে দেখো তো। এখান থেকে যদি আমি x এর মান বের করি, দেখো বের করছি 2x ইকুয়ালস টু এইগুলো সব আমি ডান দিকে নিয়ে যাব। তাহলে ডান দিকে নিয়ে গেলে তোমার 7 মাইনাস আছে, এখানে প্লাস 7 হয়ে যাবে, আর এখানে মাইনাস 3y বা x ইকুয়ালস টু 7 মাইনাস 3y বাই 2। এইটার মানই আমি x এইখানে লিখে দিয়েছি, দেখো 7 মাইনাস 3y বাই 2 এবং ওয়াইটা ওয়াই রেখে দিলাম। এবার তোমার এখানে বিন্দুগুলো পাতাতে হবে। দেখো তো ওয়াইয়ের মান 1 ধরলে আমরা এইখানে ওয়াইয়ের মান যদি 1 ধরি, তাহলে আমরা এক্সের মান পাবো কত? 2। দেখো তো কীভাবে হচ্ছে, এক্স ইকুয়ালস টু 7 মাইনাস 3 গুণ ওয়াইয়ের মান কত বললাম? ওয়াইয়ের মান 1 বাই 2। করো তো সমাধান। 7 মাইনাস 3 বাই 2 সমান সমান 7 থেকে 3 চলে গেলে কত থাকে? 7 থেকে 3 চলে গেলে 3 4 5 6 7 4 থাকে, বাই 2 2 2 4 সমান সমান উত্তর 2। দেখো এই 2 আমি এইখানে পাঠিয়ে দিয়েছি, এই যে। এবার এইভাবেই তোমরা এক্সের মান, দেখো এবার এক্সের মান একটা আমাকে দেখে তুমি যদি একটা পেয়ে যাও এক্সের মান, তারপরেগুলো একদম সোজা। এই দেখো 1-এর সাথে 2 যোগ করে দাও, যোগ করলে কত হবে? 2 যোগ 1 সমান সমান হয়ে যাবে 3। এবার দেখো এবার এইখানে এক্সের মান মানে ওয়াইয়ের মান 3 পেয়ে গেলে তুমি, এবার ওয়াইয়ের মান 3 দিয়ে এক্সের মান বের করে নিতে পারবে। এবার পরের ওয়াইয়ের ক্ষেত্রে 4 আমি দেখবো না, কারণ 4 দিয়ে এটা আর যাবে না। কি করে বুঝলাম যাবে না? কারণ তো সব কি যাবে না, আমরা 4 দিয়ে তো যাবে, কিন্তু এখানে এই ওয়াইয়ের এক্সের মানে তোমরা পয়েন্ট পেয়ে যাবে, কিছু পয়েন্ট, সামথিং পয়েন্ট, 5.7 4 এরকম কিছু পয়েন্টে আসবে। তা পয়েন্টে আমরা ফালতু আনবো কেন? আমাদের ছক কাগজে বসাতে হবে, আমাদের দেখতে হবে পূর্ণ সংখ্যা। এবার পূর্ণ সংখ্যার জন্য আমি কি করব? আমি কি নিয়ম বলেছিলাম আগের ভিডিওতে? বলেছিলাম না, যে ওয়াইয়ের মানটা আসে তার সঙ্গে এক্সের এই নিচের হরটা যোগ করে দিতে হয়, আবার যোগ করো এই 3-এর সঙ্গে। তাহলে যোগ করলে কি হবে? দেখো 2 যোগ 3 সমান সমান পাবা 5। এই দেখো এখানে 5 লিখেছি। তোমরা এই 5-এর ভ্যালু দিয়ে ওয়াই যদি 5 হয়, এক্সের মানটা তোমরা কি পেয়ে যাবে? -4 পেয়ে যাবে। এর পরেরটাও যদি বের করতে হয় তোমার, এই 2টাকে যোগ করে দেবে এই 5-এর সঙ্গে, তাহলে 2 যোগ 5 সমান সমান তোমরা কি পেয়ে যাবে? 7 পেয়ে যাবে। এই 7 দিয়েও কিন্তু তোমরা এইখানে আর একটা ছক বানাতে পারো। দেখো এইখানে আর একটাও ছক বানাতে পারো তোমরা এইখানটায়।
এইখানে এক্সের মান যদি 7 হয় সেরকম ক্যালকুলেশন করে দেখবে, এইখানেও পূর্ণ সংখ্যা পেয়ে যাবে, মানে সরি ওয়াইয়ের মান যদি 7 হয় তোমরা এইখানেও এক্সের মানটা একটা পূর্ণ সংখ্যা পেয়ে যেতে পারবে তোমরা, ঠিক আছে। তো আমরা এত তো বের করবো না, এত দিয়ে আমাদের কাজ নেই, আমাদের 3টে মান হলেই হলো। কারণ আমরা একটা এই সরলরেখাই আঁকতে হবে, দুটো হলেও আঁকা যায়, একটা এক্সট্রা দিয়ে দিলাম তবুও যাতে সরলরেখাটা সমানভাবে লম্বালম্বি হবে, তো দূরে দূরে বিন্দু নেব যাতে সরলরেখাটা ভালো হয়, তাই 3টে নিলাম। এবার দেখো, এবার পরেরটার ক্ষেত্রে দেখো, এই যে দ্বিতীয় সমীকরণ নেওয়ার পরে আমরা যদি এখান থেকে এক্স বার করি কত হবে, 3x ইকুয়ালস টু 8 মাইনাস 2y, বা এক্স ইকুয়ালস টু 8 মাইনাস 2y বাই 3, আর এইটাই আমরা এইখানে লিখেছি, তাই তো। তারপরে দেখো এইটা লিখে এখানে ওয়াইটা ওয়াইয়ের মতো রেখে দাও দিয়ে, এবার দেখো তো জিরো, প্রথমে তোমরা জিরো দিয়ে দেখবে কি ওয়াইয়ের মান জিরো হলে কি এটা উপরে পূর্ণ সংখ্যা পাবো। দেখো জিরো দিয়ে আমি দেখেছিলাম, জিরো দিয়ে আমরা পাইনি, তাহলে আবার তোমার এক এক করে বাড়াতে হবে, কি 1 দিয়ে পাবো, হ্যাঁ 1 দিয়ে পূর্ণ সংখ্যা পেয়েছি, এখানে করতে হবে। দেখো জিরো দিয়ে করে দেখো তো, প্রথমে আমি কি করে বুঝলাম জিরো দিয়ে হবে না, জিরো দিয়ে তোমার নামটা পড়ে পড়ে করতে হবে। দেখো তাহলে এক্স ইকুয়ালস টু 8 মাইনাস 2 ইন্টু জিরো, দেখো তো জিরো দিলাম বাই 3, তাহলে এখানে 8 হলো 8, আর জিরোর সঙ্গে 2 গুণ করলে জিরোই হয়, তাহলে আমার আর কিছু বসালাম না, বাই 3। দেখো তো 3, এখানে এটা 3 আর 8-এর মধ্যে কাটাকাটি যায় না, যায় না, 8 হচ্ছে জোড় সংখ্যা এবং 3 বিজোড় সংখ্যা, কাটাকাটি আর যাবে না, এটা করলে দশমিক সংখ্যা চলে আসবে, দশমিক কিছু চলে আসবে, তাহলে আমি দশমিকের মান নেব কেন, নেব না, তার জন্য আমরা জিরোর পরে 1 নিয়েছি, 1 দিয়ে দেখেছি, দেখি তো 1 দিয়ে যাচ্ছে নাকি। দেখো এক্স ইকুয়ালস টু 8 মাইনাস 2 গুণ ওয়াইয়ের মান 1 দিয়ে, দেখো 1 দিয়ে কি হয়, 1 বাই 3 সমান সমান কত করে দেখো তো, 8 মাইনাস 2 একে 2 বাই 3 সমান সমান কত, 8-এর থেকে 2 চলে গেলে কত থাকে, 6 বাই 3। দেখো 3 দুগুণি 6 সমান সমান 2 উত্তর, তাই তো পূর্ণ সংখ্যা পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা 2 বসিয়ে দিলাম এখানটায়, তাহলে দেখো এইখানে 1 হলে এখানে 2, এইবার আর নামটা বেশি পড়া লাগবে না, এবার তোমরা সবাই বুঝতে পারবে সেই সূত্র অনুসারে। কি সূত্রটা ছিল, যে এইখানে যে 1 পেয়েছো, এই এক্সের এই হরটাকে এই 1-এর সঙ্গে করে দাও যোগ, করে দিলে কত পাবে, 3 যোগ 1 মানে পেয়ে যাবে তুমি 4, ঠিক আছে 4 পেয়ে গেছো। এইবার এই এক্সের হরটাকে আবার এই 4-এর সঙ্গে যোগ করে দিলে আর কি পাবে, পরের ঘরেরটা পাবে, দেখো 4 যোগ 3 মোট কত, 7, আমি দেখো 7 পেয়ে গেছি। এবং এবার এই তোমরা সবের এই মান দিয়ে এক্সের মানটা পেয়ে যাবে, ওয়াইয়ের মানটা তুমি 4 আর 7 পেয়ে গেলে এইভাবে ক্যালকুলেশন করে নিও, এটাতে ক্যালকুলেশন করে নিলে তোমরা এক্সের মান পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে এবার চলো নিচেই যাওয়া যাক, কি বলছে। অতএব লেখচিত্র অঙ্কন করে দেখা গেল যে সহসমীকরণ দুটি সমাধানযোগ্য। লেখচিত্র অঙ্কন করো। এবার প্রথমে লেখচিত্র অঙ্কন করতে হবে। লেখচিত্রে আমরা কি দেখো তো বসিয়েছি বিন্দুগুলো। প্রথমে দেখো সমীকরণটাতে বিন্দু কি ছিল, প্রথম সমীকরণের ক্ষেত্রে এক্স হচ্ছে 2 আর ওয়াই হচ্ছে 1। চলো তো 2,1 বসাই। এইখানে দেখো এইখানে 1 2 2, এই দেখো 1, তাহলে এইখানে 1 বসানো হলো, এইখানে একটা গোল করে দাও, এই যে 2,1। তারপরে কি দেখো, তারপরে কি বসাতে হবে, তারপরে বসাতে হবে -1,3, এক্স মাইনাস 1 আর ওয়াই 3। দেখো তো চলো বসাই। এখানে এই যে মাইনাস এইদিকে এক্স, তাই এইদিকে যাব, এই যে 1 ঘরে গেলাম -1,2 1 -1,3 1 2 3, এই দেখো এই বিন্দুটা কত হবে -1,3, ঠিক আছে এই বিন্দুটা। তারপরে কি চলো এটা লিখে দাও এখানে, -1,3। এবার কি দেখো পরেরটা কি, পরেরটা আছে -4,5। চলো বসাই। এই দেখো এই দিকে আসতে হবে তোমার, এই দিকে আসলে 1 2 3 4
-4, কত ছিল, 1 2 3 4 5, -4,5, এই দেখো -4,5 আমরা পেয়ে গেছি। তাহলে এই বিন্দুটা কত, -4,5 বসিয়ে দাও। তারপরে দেখো এবার যে তিনটে তোমরা বিন্দুগুলো পেলে, এই একটা বিন্দু, দুটো বিন্দু, তিনটে বিন্দু, এবার এখান থেকে তিনটে বিন্দুর উপরে স্কেল ধরে এই সরলরেখাটা টেনে নিলাম আমরা, সরলরেখা হলো এ বি। তারপরে চলো অন্য সরলরেখা বসাই, এবার 2 নম্বর সমীকরণের সরলরেখা। এবার 2 নাম্বারটা যদি বসাতে হয় আমাকে, দেখো 2 নাম্বারটাই যে ছক, x2 আর y1, 2,1, চলো বসাই। দেখো তো এখানে 2,1 কই, এই যে 1 2, 2,1, দেখো এই বিন্দুটাই প্রথমেও পেয়েছিলাম, এখনও পেলাম, এইটাই আবার পেয়ে গেলাম আমরা 2,1, তাই তো। চলো আরেকটাও বসাই, এখানে আরেকটা বিন্দু কি 0,4, x0 y4, তাহলে চলো যাই, x0 মানে x কোনো জায়গায় নড়বে না, আর এখান থেকে 4 ঘর y উপরের দিকে যাবে, কারণ ধনাত্মক দিকে যেতে হবে, 4 + 4 আছে, তাহলে চলো 1 2 3 4, এই দেখো এই বিন্দুটা পেলাম। তাহলে এই বিন্দুটাও পেয়ে গেলাম, এই বিন্দুটা পেয়ে গেলাম, আরেকটা বিন্দু রয়েছে, আরেকটাও বসাও। চলো এই দেখো এইখানে রয়েছে -2/7, মানে -2x আর y 7, -2,7 যেতে হবে। চলো এইখান থেকে -2 যেতে হবে x, মাইনাস এই দিকে, চলো এই যে 1, এই যে 2, আর উপরে 7, ধনাত্মক দিকে 7 যেতে হবে y, তাহলে 1 2 3 4 5 6 7, এই যে এই বিন্দুটা। এবার যে এই 1 2 3 নম্বর বিন্দু পেলে, এর উপরে একটা স্কেল ধরে তোমরা বসিয়ে দাও, এই আমরা সরলরেখা পেলাম। এবার দুটো সরলরেখা আঁকার পরে কি দেখা গেল, একটা সাধারণ বিন্দুতে ছেদ করেছে। দেখো একটা এই যে সাধারণ পি বিন্দুতে দুটো সরলরেখাই এখানে ছেদ করেছে, একটা এই সরলরেখা আর একটা এই সরলরেখা। কোথায় ছেদ করেছে, এই বিন্দুটাতে। এই বিন্দুর স্থানাঙ্ক গ্রাফ কাগজ থেকে বের করো, কত হবে। দেখো তো এই যে 1 2, x 2 ঘর যাব, আর y কয় ঘর যাব, y যাব 1 ঘর, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত, 2,1, এটা হলো পি বিন্দুর স্থানাঙ্ক। এবার চলো অঙ্কটা পড়ি, উত্তরটা পড়ি। এবার এখানে দেখো কি বলছে, লেখচিত্র অঙ্কন করে আমরা কি দেখলাম, দেখো লেখচিত্র অঙ্কন করে দেখা গেল যে সহসমীকরণ দুটি সমাধানযোগ্য। কেন এটা সমাধানযোগ্য হবে বলো তো, লেখচিত্র অঙ্কন করে দেখা গেল যে সহসমীকরণ দুটি সমাধানযোগ্য। কেন, কারণ সরলরেখা দুটির একটি বিন্দু পিতে ছেদ করেছে, ব্যাস আমরা এখানে পেয়ে গেলাম। তারপরে কি বলছে, পি বিন্দুর স্থানাঙ্ক হলো কত, পি বিন্দুর স্থানাঙ্ক হলো 2,1, আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে x2 y1, চলো এটার উত্তর হয়ে গেল কমপ্লিট। এবার বি দাগ, বি দাগটা কি বলছে দেখো, বি দাগে তোমাদের বলেছে 4x - y = 11, একটা দিয়েছে সমীকরণ, আর একটা দিয়েছে তোমার -8x + 2y = কত, -22, এই আর একটা সমীকরণ। তাহলে করো, চলো প্রথম সমীকরণ আমরা নিলাম এখানে, 4x - y = 11, বা 4x মানে কত, এই ওয়াইটাকে আমরা এই পাশে নিয়ে গেলাম, 11 - y ছিল, এই পাশে গিয়ে +y, তারপরে দেখো x = এই 4 ছিল, 4 এই পাশে গুণ ছিল, তাহলে এই পাশে নিলে কি হবে, ভাগে চলে যাবে, তাই বাই দিয়ে 4 দিয়ে দিয়েছি, x পেয়ে গেলাম। এবার সেই এক্সটাই এখানে বসিয়ে দিলাম, ছক বানাতে হবে এবার x বসানোর পরে y বসিয়ে দিলাম। দেখো ছকে এবার তুমি বিন্দুগুলো একাই বসাতে পারবে। আমি বিন্দুগুলো কি নিলাম, একবার y1 নিলাম, তারপর ক্যালকুলেশন করে কি দেখলাম, x এর মান 3 হলো। তারপরে দেখো তো আমি 1 পরে y কত নেব, 1 + 4, এই যে এই 1 ছিল যোগ এই হরেরটা যোগ করে দেবো 4 = 5, আমি তাই 5 নিয়েছি। পরের বিন্দুটা কত নেব দেখো তো, এই 5 ঘরের সঙ্গে আবার আমি এই হরটাকে যোগ করে দেবো x এর, তাহলে করো 5 ঘরের সঙ্গে যোগ এই x এর হর কত, 4 = কত হলো, 5 আর 4 9, সেই 9 নিয়েছি। আরও তুমি নিতে পারো ফার্দার, অতগুলো নেওয়া লাগবে না, এই 3টে নিলেই হবে যথেষ্ট।
তাহলে চলো আগে বাড়ো। এবার 2 নাম্বার সমীকরণটা দেখো তো কী ছিল। 2 নাম্বার সমীকরণটা এটা ছিল, -8x + y 2y = -22, এটাই লিখে দিয়েছি আমি। লিখে দেওয়ার পরে করছি কি, এইখান থেকে 2y এখানে রেখে দিয়েছি, এইখানে -22 এই সমানের এই দিকে ছিল, আমি সমানের বাঁ দিকে নিয়ে এসেছি, তাই মাইনাসটা প্লাস হয়ে গেছে, সমান এইখানে 8xটা বাঁ দিকে মাইনাস ছিল, ডান দিকে গিয়েছে, তাই প্লাস হয়ে গেছে। এবার এখান থেকে দেখো তো আমি কি করেছি, আমি শুধুমাত্র x বের করবো। তো এটা এইভাবে পাতানোর পরে আমি শুধুমাত্র এইটার পজিশানটা চেঞ্জ করেছি। কিভাবে দেখো, সরি, এইখানে আমি এটার দেখো এই যে দাগ, এই দাগের শুধুমাত্র আমি পজিশানটা চেঞ্জ করেছি, ঘুরিয়ে লিখেছি শুধু। 8xটা এইদিকে ছিল, তো আমি 8x মানে 8xই রেখে দিয়েছি, কিন্তু বাঁ দিকে লিখেছি। আর এই পাশে যেগুলো ছিল সেইগুলো ধরে আমি এই পাশে রেখেছি। আমি কোনো সাইড চেঞ্জ করিনি যে এই বাঁ দিকেরটা ডান দিকে নিলাম, কিছু ডান দিকেরটা বাঁ দিকে নিলাম। তখন তোমাদের যদি এরকম বাঁ দিকেরটা ডান দিকে নাও, কিছু সমস্ত কিছু না, কিছু একটা অংশ, তাহলে তোমার সেখানে মাইনাস প্লাস দেখতে হবে, যে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। কিন্তু এইখানে তোমার কিচ্ছু হবে না, কারণ কি, আমরা তো আর এক একটা করে নিইনি কিছু, আমরা তো পুরোটা ধরে এদিক ওদিক করে নিয়েছি। এটা ধরে এই পাশে নিয়ে নিয়েছি, আর এই ডান দিকেটা ধরে এই পাশে লিখে দিয়েছি। তার জন্য যদি বলে তুমি জল খাও আর কি খাও, তুমি ভাত খাও, আর কেউ বলল তুমি ভাত খাও আর জল খাও, দুটো তো একই হলো। কেউ বলছে তুমি ভাত খাও আর জল খাও, কেউ বলছে তুমি জল খাও আর ভাত খাও, জিনিসটা তো একই। সেইভাবে আমি এই দিকেরটা এই দিকে লিখলাম, এই দিকেরটা এই দিকে লিখলাম। আশা করি তোমরা ছোটো ক্লাসে শিখেছো এগুলো। চলো এবার এখানে 8x পেলাম সমান এটা। এবার x নিয়ে নিলাম, 8টা বাঁ দিকে ছিল, এইবার দেখো ডান দিকে যেতে গেলে ভাগ হয়ে গেল। এবার এই এক্সটা এখানে পাঠিয়ে দিলাম আমি। একই রকমভাবে ওয়াইটা 1 ধরার পরে উপরে পূর্ণ সংখ্যা x পেয়ে যাবে। এবার 1 কীভাবে, 1-এর পরে কোনটা আসবে, এই 1-এর সঙ্গে যোগ হবে এই হরটা 8 সমান কত পাবে, 9 পাবে, দেখেছো। আর যদি এই এবার পরের 9 পেয়ে গেলে এই 9-এর ভ্যালুটা তুমি এই ওয়াইতে বসাবে, এই ওয়াইতে 9-এর ভ্যালু বসানোর পরে এক্স কত পাবে, 5। তারপর এই 8 আবার কিসের সঙ্গে যোগ হবে, এই 9-এর সঙ্গে, 9-এর ঘরে যোগে পরের ঘরেরটা পাবো আমি। তাহলে 8 যোগ 9 করলে কত হয়, 8 যোগ 9 করলে হয় 17। তাই তুমি এখানে পেয়ে গেছো 17। আর এই 17টা তুমি যদি এই ওয়াইয়ের এখানে এই ওয়াইতে বসিয়ে যদি এই এক্সের মানটা বের করো, এখান থেকে এক্সের মানটা যেই তুমি বের করবে তখন কি পাবে, এখানে 7 পেয়ে যাবে। চলো এবার কি বলছে, এখন বিন্দুগুলি ছক কাগজে স্থাপন করি। চলো তো ছক কাগজ স্থাপন করে দেখা যাক কি হয়। প্রথম ক্ষেত্রে কি বিন্দু নেব, একবার 3x আর y 1 নাও, বসাও। এই দিকে দেখো আমি x 3 ঘর যাব, দেখো 1 2 3 ঘর আর y 1 ঘর, মানে এই বিন্দু পেলাম। তারপরের বিন্দুটা বসাও। পরে বলেছে x যাও 4 ঘর, y যাও 5 ঘর। চলো x গেলাম 4 ঘর, 1 2 3 4, আর y গেলাম 5 ঘর, 1 2 3 4 5, মানে কি এই বিন্দুটা পেলাম। তারপরে কি বলেছে, x যাও 5 ঘর, y যাও 9 ঘর। চলো x গেলাম 5 ঘর, এই যে 5 ঘর, y গেলাম 9 ঘর, এই যে 5 6 7 8 9, এই বিন্দু পেলাম। এবার যে বিন্দু পেলাম 3টে, এইখানে তোমাকে ধরতে হবে স্কেল। এইভাবে তুমি স্কেল ধরবা, একটা বিন্দুতে স্কেল ধরার পর তুমি সেই স্কেল ধরে এখানে এরকম বিন্দুতে মেলাবা, মিলিয়ে তুমি এখানটাতে দাগ টেনে দিবা, এইভাবে দাগ টানবা, একটা এইভাবে দাগ টানবা, দাগ টেনে সরিয়ে দিবা, এবং এইভাবে তুমি একটা সরলরেখা পেয়ে যাবা। তারপরে তুমি এই এ বি সরলরেখা পেলে, দেখো এ বি। তারপর কি করতে হবে, পরের সমীকরণটাতে চলো। এই যে 2 নাম্বার ছক বলেছে x যাও 3 ঘর, y যাও 1 ঘর। চলো এখানে আমি x 3 ঘরে গেলাম, 1 2 3, y 1 ঘর, মানে সেই আবার আমি এই বিন্দুই পাচ্ছি। দেখো একবার কালো দিয়ে পেয়েছি, একবার লাল দিয়ে পেয়েছি, সমানই বিন্দু, তাই আমি এখানে লিখে দিয়েছি 3,1। পরের বিন্দু চলো, পরেরটা বলছে x যাও 5 ঘর, y যাও 9 ঘর।
তাহলে চলো এক্স গেলাম এই যে 5 ঘর, ওয়াই গেলাম 5, 6, 7, 8, 9, দেখো আবার সেই একই বিন্দু পেলাম এইখানেই। চলো আমি বিন্দু লিখে দিলাম। আবার কি বলেছে পরেরটা, এক্স যাও 7 ঘর, ওয়াই যাও 17 ঘর। চলো যাই, এক্স 7 ঘর চলো এই যে 5 ঘর, 6, 7 আর ওয়াই কত 17 প্লাস 17, তাহলে উপরের দিকে যাব 17। চলো এই যে 7 ঘর যাওয়ার পরে আমি 17 যদি যাই, এই যে 5, এই যে 5, 10, এই যে 15, 16, 17, মানে আমি পেলাম এই বিন্দুটা। এবার দেখো তো আবার তোমরা স্কেল ধরো, এখানে স্কেল ধরার পর তোমরা এখানে এই যে স্কেল ধরার পর এখানে একটা দাগ টানো। এইখানে যদি তুমি দাগ টানো তাহলে পেয়ে যাবা আর একটা সমীকরণ, ঠিক আছে? সরল রেখা এইভাবে স্কেলে দাগ টেনে নেবা, দাগ টানলে তোমরা আর একটা পেয়ে যাবা, এই যে তাহলে তোমরা পেয়ে গেলে আর একটা সমীকরণ সরল রেখা। তাহলে কি দেখতে পারলে এখানে, যে প্রথম সরল রেখা ছিল এইটা কালো দাগ, পরের সরল রেখা হয়েছে এই লাল দাগ, সব কটাই তোমার এই দুটো সরলরেখা একটার উপর দিয়ে আর একটা চলে গেছে, সমানুপাতিত হয়ে চলে গেছে। তাহলে যদি সমানুপাতিত হয় তাহলে তোমরা কি জানতে পারবে, যে যেহেতু সমীকরণ দুটি পরস্পর সমানুপাতিত হয়েছে, তাই এই সমীকরণ দুটির ক্ষেত্রে অসংখ্য সাধারণ সমাধান পাওয়া যাবে, অসংখ্য সাধারণ সমাধান পাওয়া যাবে। দেখো কেন অসংখ্য সাধারণ সমাধান পাওয়া যাবে, এইখানে একটা পাবা, এইখানে একটা পাবা, এইখানে একটা পাবে, তুমি এখানে পাবে, এখানে পাবে, এখানে পাবে, এখানে পাবে, অসংখ্য পাওয়া যাবে। তারপরে কি বলছে, এক্ষেত্রে 3টি সাধারণ সমাধান হলো, কারণ প্রশ্নে বলেছিল যদি অসংখ্য পাও তাহলে মোট তিনটে বিন্দু দেখালেই হবে। তাহলে মোট 3টে বিন্দুটা দেখিয়ে দাও, কি কি? একটা আমি এটা দেখিয়েছি, এই বিন্দুটার ক্ষেত্রে x3 y1, এই দেখো x3 y1, পরের বিন্দুটার ক্ষেত্রে x5 y9, তাই লিখে দিয়েছি x5 y9, এবং পরেরটা ওইভাবে পেয়ে গেছি। ঠিক আছে, চলো পরের অঙ্কটা। সি দাগ, এখানে বলছে যে 7x + 3y = 42, এটা 1 নাম্বার সমীকরণ। আর একটা বলছে 21x + 9y = 42, এটা 2 নাম্বার সমীকরণ। এবার এটাকে অ্যান্সার করো। চলো প্রথম নাম্বার সমীকরণটা লিখলাম, এখানে 7xটা বসালাম, বসানোর পরে এই 3yটা এই পাশে নিয়ে গেলাম, দেখো -3y। তারপর এখানে x লিখলাম সমান এখানে কি x এর সঙ্গে 7টা গুণ ছিল, এখানে যাওয়ার পরে কি ভাগে চলে যাবে, দেখো তাই এখানে আমরা বাই দিলাম, বাই দেওয়ার পরে 7টা ভাগে চলে আসলো। এবার দেখো এখানে এক্সটা যেটা পেলাম আমরা এখানেই বসিয়ে দিলাম x, এবং ওয়াইটা রাখলাম। এবার দেখো তো আমি 0 দিয়ে করলাম, প্রথমে 0 দিয়ে করলে দেখা গেল পূর্ণ সংখ্যা পেলাম x, ওয়াইটাকে 0 ধরে এখানে আমি 3 গুণ 0 ধরবো, 3 গুণ 0 ধরলে কি হবে 42 - 3 গুণ 0 বাই 7 সমান কি, এই যে 42, 3 গুণ 0 মানে তো 0ই, কিছুই হয় না, -0ই হবে, তাহলে 42ই হলো বাই 7। দেখো তো 7, 6, 7 আর 42 না, তাহলে কি পাচ্ছ তুমি 6 পাচ্ছ না, একটা পূর্ণ সংখ্যা পেলে, তাই আমি এখানে 6 লিখে দিলাম। এবার দেখো তো পরেরটা পাওয়া তো সোজা, এবার এই 7টাকে 0 সঙ্গে যোগ করো, 7 যোগ 0 করে এখানে আমি 7 পেলাম। এবার 7 দিয়ে আমরা এই ওয়াইয়ের মানটা 7 বসাবো, 7 বসিয়ে x এর মান পাবো। এবার পরের ঘরের ক্ষেত্রে আবার এই 7টাকে আমি এই 7-এর সঙ্গে যোগ করো তো, এই দেখো 7 যোগ 7 পাওয়ার পরে আমরা পেলাম 27 7 14, 14 পেয়ে এখানে দেখো তো এখানে 14 বসাবো ওয়াইয়ের মান, 14 বসালে আমরা কি পাবো x পেয়ে যাব 0। দেখো এই 14 বসিয়ে আমি করে দিচ্ছি তোমাদের। চলো দেখো x = 42 - 3 গুণ y কত, y 14 বসাবো, 14 বাই 7 = 42 মাইনাস 3 আর 14 গুণ করো, 3 এ 4 12, 2 হাতে 1, 3 1 3 আর 1 4 বাই 7। দেখো তো 42, একটা আছে +42, একটা হচ্ছে -42, তাহলে +42 -42 কেটে যায়, কেটে গেলে উপরে 0 থাকে বাই 7। তাহলে 0/7 মানে কি, 7 দিয়ে 0-র সঙ্গে কোনো জিনিস ভাগ করলে কি হয়, 0ই হয়ে যায়, তাই তো? তাই আমরা এখানে কি পেলাম, 0 পেলাম। চলো এবার দ্বিতীয় নাম্বার সমীকরণটা দেখি। দ্বিতীয় নাম্বার সমীকরণটা কি ছিল, এই দেখো তো এই যে 21x + 9y = 42, এটাই লিখে দিলাম 21x + 9y = 42। এবার দেখো এখান থেকে 21x = কত, এই 9
ওয়াইটাকে এই পাশে নিয়ে গেলাম, নিয়ে গেলে -9y। এবার এক্স ইকুয়ালস টু কত হলো, এই 21টা গুণ ছিল, এই পাশে যে ভাগে চলে গেল, যাওয়ার পরে সেম সেম এই এক্সের মানটা আমি এইখানে পাতিয়ে দিলাম, পাতানোর পরে এখানে ওয়াইটা লিখলাম। দেখো এখানে ওয়াইটা লিখে দিলাম, লেখার পরে আমরা কি জিরো দিয়ে, দেখো জিরো দিয়ে বসিয়েছি ওয়াইয়ের মান একবার, জিরো দিয়ে বসালে কি পেলে তুমি দেখো তো, জিরো দিয়ে বসালে এক্স ইকুয়ালস টু 42 -9 গুণ ওয়াইয়ের মান জিরো ধরেছি বাই 21 সমান সমান কত, এটা ইচ্ছা মতো ধরতে হবে তোমার, জিরো থেকে শুরু করবে, 0 1 2 করে প্রথমে জিরো দিয়ে দেখতে শুরু করবা যে কোনটা আমরা পূর্ণ সংখ্যা পাই এক্স। তাহলে জিরো দিয়ে প্রথমে দেখি তো, তাহলে 9 গুণ 0, এখানে 9 গুণ 0 মানে জিরোই হয়, তাহলে 42/21 হয়ে গেল। দেখো তো 21 কত, 21-এ 42 হয়, 21 দুগুণই 42, তাই তো 2 দিয়ে গুণ করে দেখো তো, 2 1-কে 2, 2 দুগুণই 4, তাহলে আমরা কি পেলাম 2, তাই এখানে লিখলাম আমরা 2। এইভাবে দেখো তো এবার এইভাবে যদি আমরা 21টাকে জিরোর সঙ্গে এবার যোগ করি, করে তো আমরা এই ঘরে পাতাতে পারি, তাহলে দেখো তো 21 যোগ 0 মানে কত 21, তাহলে আমরা এখানে পাতিয়ে দিয়েছি। তাহলে এবার দেখো, এবার 21 দিয়ে যদি তুমি বের করো এই এক্সটা কি হবে, চলো বের করে দেখা যাক। দেখো এক্স ইকুয়ালস টু 42 -9 গুণ ওয়াইয়ের মান কত ধরেছি 21, 2 × 21 বাই 21, তাই তো নিচে 21 ছিল। চলো এবারে সমাধান করো, তাহলে কত হলো 42 মাইনাস 21 গুণ 9 করলে কত হয়, 9 1-কে 9, 9 দুগুণি 18 বাই 21, তাই তো। চলো এটা সমাধান করো, তাহলে বড়টার চিহ্ন মাইনাস হয়ে যায়, তাই তো। এবার 189 থেকে তোমার 42 বাদ দিতে হবে, বাদ দিলে কত হবে তোমার 2 3 4 5 6 7 8 9 7, হাতে হাতে কিছু থাকে না। এবার দেখো 4 আর কত হলে 8 হয়, 4 হলে, আর এখানে একটা বসে যায়, তাহলে কত হলো 147, আর নিচে কত হচ্ছে 21 হচ্ছে, তাই তো। এবার দেখো, এবার কাটাকাটি করে দেখো তো কত হয়, এটা এটা কেটে দাও, আমরা কি জানি 3-এর ঘরের নামটা পড়ে দেখো, 3 7 21, এবার 3 দিয়ে এটা কেটে দেখো, 3 1-কে 3, 3 দুগুণি 6, 3 4 12, 3 4 12, 13 14 2 27, 3 9 27, 49 হয়, 7 দিয়ে দেখো তো, 7 7 দিয়ে করলে কত হয়, 7 7 49, 7 দিয়ে কেটে দাও, তাহলে সমান সমান কি পেলে, প্রথমে মাইনাস ছিল তাই এখানে মাইনাস বসাই, আর কত পেলাম 7, তাই এখানে 7 বসাই, তাহলে উত্তর কি -7। তাহলে এখানে দেখো কি পেয়েছি, -7 পেয়েছি, দেখেছো। সেম টু সেম তোমরা এবার কি করবে, এই 21টাকে পরের ঘরের ক্ষেত্রে এই 21টাকে আবার এই 21-এর সঙ্গে যোগ করবে, করার পরে তোমরা পরের ঘরেরটা পাবে। তাহলে দেখো তো এই 21-এর সঙ্গে এই 21 যোগ করে দেখো তো, 21 যোগ 21 সমান সমান কত হয় 42, তাই এখানে 42 বসিয়ে দিয়েছি। এই 42 তুমি এই ওয়াইয়ের কাছে বসিয়ে দাও, বসানোর পরে কি পাবে, তুমি পাবে 42 -9 গুণ 42 ওয়াইয়ের জায়গা বসালাম বাই 21, এটা সলভ করে দেখো কি হয়, সলভ করে দেখবে কত -16 হবে। চলো তাহলে এগুলো বুঝে গেলে তুমি, এটাকে মোছো সব কিছু। এবার দেখো চলো এবার আমরা ছক কাগজে বসাবো, এই লাইনটা বসাও তো, এই প্রথমে এই ছক বসাতে হবে, চলো বসাই। প্রথম ভ্যালুটা কি, x 6 y 0, চলো x দেখো এইখানে আমার এই যে 0,0 মূল বিন্দু, এখানে x কত নিতে হবে, x নিতে হবে 6 আর y 0। চলো দেখো এই যে 5 ঘর, এই যে 6, y 0 কোনো দিকে যাবো না উপর নিচে, তাহলে এইটাই হবে বিন্দু। তারপরেরটা চলো, তারপরটা বলেছে x 3 y 7, চলো সবকটাই ধনাত্মক, x 3 ঘর, এই যে 1 2 3 ঘর, y কত ঘর, y 7 ঘর, তাহলে এই যে 5 এই যে 6 এই যে 7, তাহলে আমরা এটা পেয়ে গেলাম, তাই তো। এখানে বিন্দু দিয়ে দাও। আর একটা চলো কি আছে, x 0 y 14, তাহলে চলো বসাই, এক্সটা 0, তাহলে এক্সটা কোনো দিকেই যাব না, এখানেই রয়েছে, আর ওয়াইটা কি +14, আমরা মানে উপরের দিকে উঠবো, চলো তো 14 ঘর যাই, এই যে 10 ঘর, এই যে 15 ঘর, এই যে 15 ঘর, দাঁড়াও 1 মিনিট, আচ্ছা সরি, ওয়াই x 0 y 14, তো হ্যাঁ 14 ঘর যেতে হবে ওয়াই, চলো এখানে দেখি 10, হ্যাঁ এই তো ঠিক আছে,
এখান থেকে এক্সটা 0, এক্সটা কোনো দিকেই যাব না আমরা, এবং ওয়াইটা প্লাস, তাই উপরের দিকে উঠবো 14 ঘর। তাহলে এইটা 5 আর 5 10, দেখো 11 12 13 14, মানে এই বিন্দুটা পেলাম। এইবার যে তিনটে বিন্দু পেলে তুমি 1 2 3, এখানে স্কেল বসাও আর এখানে একটা দাগ টেনে দাও। দাগ টানলে তুমি এই অক্ষটা পাবে, ঠিক আছে? এই 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 সরলরেখা পাবে। তারপরেরটা চলো তো, তারপরের বিন্দুগুলো বসাও, এই ছকের বিন্দুগুলো চলো বসাই। এক্স কত রয়েছে 2, ওয়াই কত রয়েছে 0। দেখো তো এক্স, এই দেখো 1 2, ওয়াই 0, মানে কি এইখান থেকে আর উপরের দিকে উঠবো না, এটাই বিন্দু। তারপরেরটা বসাও, এক্স -7 ওয়াই 21, এক্স -7 ওয়াই 21। চলো এক্স মাইনাসের দিকে, মাইনাস মানে এই দিকে -7, তাহলে দেখো এই যে 5, এই যে 6 7, আর ওয়াই কি +21, প্লাস মানে উপরের দিকে যেতে হবে 21 ঘর। চলো এখান থেকে 5 6 7 আর 21 ঘর যেতে হবে উপরের দিকে, যে 5 আর 5 10, 10 আর 5 15 16 17 18 19 20, এই যে 21। ঠিক আছে, কী পেলে? যে এই বিন্দুটা পেলে, তাই তো? একটা পেলাম এই বিন্দু, একটা পেলাম এই বিন্দু। আর বিন্দু আছে নাকি দেখো? হ্যাঁ, আর হচ্ছে 16 আর 42, আমি 16 42-এর বিন্দুটা নিয়েছি, হ্যাঁ নিয়েছি। দেখো এক্স -16, তাহলে -16 কীভাবে যাবে তোমরা? এই দিকে আসতে হবে এক্স, এই যে 10, এই যে 15 আর 1 16, আর 42 যেতে হবে ওয়াই। চলো 42 যাই, এই যে 16 আর 42 মানে 10 20 30 40 41 42, এই যে বিন্দু পেলাম। তাহলে একটা এই বিন্দু পেলাম, একটা এই বিন্দু পেলাম, একটা এই বিন্দু পেলাম। এই তিনটে বিন্দু দিয়ে তোমার আঁকতে হবে কি? একটা সরল রেখা। ব্যাস এঁকে দাও, এইভাবে তুমি সরল রেখাটা এঁকে দেবে। ব্যাস আঁকার পরে সিডি নাম দিয়ে দিলাম, একটা নাম দিলাম এ বি। ঠিক আছে, সরলরেখা দুটো কি হলো দেখো তো? পরস্পর সমান্তরাল হলো, কোনো জায়গায় ছেদ করেনি। তোমাদের বাড়ি অবধি চলে যাবে সরলরেখা, ছেদ করবে না কোনোটা। ঠিক আছে, দেখো তাহলে কি হলো? তাহলে আমরা বলতে পারি, যেহেতু সমীকরণ দ্বয়ের সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হয়েছে, তাই এক্ষেত্রে সমীকরণ দুটির কোনো সাধারণ সমাধান নেই। কোথাও কি ছেদ করেছে? ছেদ করেনি। যদি এইভাবে ছেদ করে যেত তাহলে এখানে একটা পি পেতাম, সাধারণ সমাধান। কোনো জায়গায় ছেদ করেনি এটা, তাহলে কোনো সাধারণ সমাধান পেলাম না। তাহলে কি বলছে? হয়েছে, তাই এক্ষেত্রে সমীকরণ দুটির কোনো সাধারণ সমাধান নেই। ঠিক আছে, এটাই উত্তর। এবার ডি দাগ চলো দেখা যাক। আর ডি দাগটা কি বলেছে দেখো তো? ডি দাগটা বলেছে তোমার, এই দেখো ডি দাগটা বলেছে এই যে 5x + y = 13, এবং পরের সমীকরণটা কি 5x + 5y = 12। তো এখন তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো এই ডি দাগটা আমি এর পরের ভিডিওতে করে দেব। ঠিক আছে, তোমরা আজকে কি শিখলে? একের এই একটা এ হয়ে গেল, বি হয়ে গেল, সি হয়ে গেল। এই ডিটা এর পরের ভিডিওতে দেখে নিও, কালকে চলে আসবে ভিডিওটা, তোমরা দেখে নেবে, অবশ্যই দেখবে। প্লে লিস্টে 1/1 করে সমস্ত ভিডিওগুলো থাকবে। ঠিক আছে, কিপ সাপোর্টিং। ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর চ্যানেলটা লাইক করো। তোমরা দেখতে থেকো, স্কুলে সবাইকে বলো যেন দেখে। যদি ভালো লাগে তোমাদের তাহলে চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো আর পরীক্ষায় ভালো নম্বর পাও। ঠিক আছে, তাহলে টাটা।